হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আরপি এডুকেশনে তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমাদের টার্গেট আপকামিং প্রাইমারি টেট সহ যে কোনো রকম টেট পরীক্ষা। দেখো, আজকের সাবজেক্ট হচ্ছে বাংলা। বেঙ্গলির আজকে আমরা কর্মকারক ডিটেলস একদম কমপ্লিট করে দেব, 30 নম্বর ক্লাস। ঠিক আছে, গতকাল আমরা কারকের কিছু বিষয় এবং কর্তৃকারকটা সম্পূর্ণ করেছি। তোমাদের অনেকেরই একটা সাধুবাদ জানা গেছে, অনেকেই তোমরা রেসপন্স করেছো যে খুব ভালো বুঝতে পারছি, তাহলে কারকটা কমপ্লিট করে দিতে। তাই আজকে আমরা কর্মকারক নিয়ে চলে এসেছি। এইভাবে কারক করে দেওয়ার পর সমাজটা কমপ্লিট করবো। অন্যান্য ক্লাস তোমরা পেয়ে যাবে, ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে। এছাড়াও আমাদের টেলিগ্রাম চ্যানেল অল টেট পিটি। চলো আজকে শুরু করা যাক কর্মকারক। দেখো, কর্মকারক, কর্ম মানে কি? ক্রিয়া, অর্থাৎ কাজ। আর কারক তো কর্তা যাকে উদ্দেশ্য করে বা আশ্রয় করে তার ক্রিয়া সম্পাদন করে তাকে আমরা কর্মকারক বলবো। অর্থাৎ গতকাল আমরা শিখেছি একটা সেন্টেন্সের মধ্যে কর্তা থাকবে, কর্ম থাকবে, ক্রিয়া থাকবে। এই কর্তা সম্পর্কে নিয়ে আমরা কর্তৃ, ঠিক আছে, কর্তার কর্তৃ দুটো নামের মধ্যে মিল পাচ্ছ। আজকে আমরা জানবো কর্ম সম্পর্কে। তো কর্তা, এই ধরো এটা কর্তা, এটা ক্রিয়াপদ, আর এটা মাঝখানেরটা কর্ম। তো এই কর্তা একে উদ্দেশ্য করে বা যাকে উদ্দেশ্য বা আশ্রয় করে বা যাকে কি, এই যে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে, সেইটাই হচ্ছে কর্ম। আর এটা ক্রিয়াপদ। সহজে বলতে গেলে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তরে কর্মকারক পাওয়া যায়। যেমন রাম ভাত খায়, রাম হচ্ছে কর্তা, খাই হচ্ছে ক্রিয়াপদ। রাম কি খায়, এই যে কি দিয়ে প্রশ্ন, মাঝখানেরটা হচ্ছে কর্ম। বা যদি বলতো যে কাকে খায়, এরকম যদি বলা হয় যে ছাগলটি বা কুকুরটি ছাগলকে খাচ্ছে, তো কুকুরটি কাকে খাচ্ছে, এই কে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কর্ম, মাঝখানেরটা কর্ম হয়ে যাবে। এক কথায় ক্রিয়ার যে আধার তাকেই কর্মকারক বলা হয়। খাওয়াটা হচ্ছে ক্রিয়া, কাজ। কি খাচ্ছে, এই যে ফল খাচ্ছে, তাহলে ফল হচ্ছে এখানে কর্মকারক। আশা করি বোঝা গেছে। এবার আরো ডিটেলসে দেখে নাও খুব সহজে। রথিন মাছ ধরলো, রথিন হচ্ছে কর্তা, ধরলো হচ্ছে ক্রিয়াপদ। ঠিক আছে, এখানে ধরা ক্রিয়াটি সম্পন্ন হচ্ছে, ধরলো ধরা হচ্ছে একটা কাজ। এই যে বলেছি ক্রিয়ার আধারকে কর্মকারক বলে। দুভাগে ভাবতে পারি। কর্তা, রথিন ধরলো হচ্ছে ক্রিয়াপদ, রথিন কি ধরলো, কি দিয়ে প্রশ্ন করা হচ্ছে, মাছ, তাই আন্ডারলাইন করা, সেটাই হচ্ছে কর্মকারক। আবার এইভাবেও বলতে পারি ক্রিয়ার যে আধার, ক্রিয়া কি, ক্রিয়া মানে কাজ, ধরা, ধরছে, এই ধরাটাই হচ্ছে কাজ। আর কি ধরছে, তার আধারটা কি, এই যে কি দিয়ে প্রশ্ন করলে মাছ, মাছ হচ্ছে কর্মকারক। দুভাবেই আমরা বলতে পারি। যেহেতু মাছ কে ধরলো বা মাছ ধরলো, মাছকে কেন্দ্র করে, তাই মাছ এখানে কর্মকারক। যেভাবেই বলি না কেন সেটা কর্মকারক হচ্ছে। দুটো ভাবেই তোমাদেরকে বলে দিলাম। এবার কর্মকারকের শ্রেণী বিভাগ, যেগুলো আমরা আলোচনা করব খুব সহজে এবং দ্রুত। শ্রেণীবিভাগ হচ্ছে প্রকার, মানে প্রকার কর্মকারক বিভিন্ন ধরনের হতে পারে। ঠিক আছে, প্রকারভেদ। যেমন মুখ্য কর্ম, গৌণ কর্ম, এটা একসাথেও বলতে পারি। উদ্দেশ্য কর্ম, বিধেয় কর্ম একসাথে বলতে পারি। সমধাতুজ কর্ম, কর্তৃকর্ম, বাচ্যের কর্ম, বাক্যাংশ কর্ম, কর্মের বিপসা, উপবাক্যের উপবাক্যীয় কর্ম, কর্তৃকর্ম, এরকম ভাবের একটা কর্ম আছে, আরো আছে, তোমরা ক্লাসে বুঝতে পারবে। যেগুলো কোশ্চেন ওরিয়েন্টেড আসতে পারে সেই ধরনেরই টপিকগুলো নেওয়া হয়েছে। দেখো, মুখ্য কর্ম, মুখ্য মানে কি, প্রধান, কর্ম মানে কর্ম, ক্রিয়া, কাজ। কোনো বাক্যের দুটি কর্মের মধ্যে, অর্থাৎ একটি বাক্যে দুটো কর্ম থাকবে, বুঝতেই পারছি। কোনো বাক্যের দুটি কর্মের মধ্যে যেটির সঙ্গে কর্তার মুখ্য সম্পর্ক থাকে, অর্থাৎ একটা বাক্যের দুটো কর্ম থাকবে, এই বাক্যের এটা একটা কর্ম, এটা একটা কর্ম, কিন্তু এই কর্তার সঙ্গে যে কর্মটি মুখ্য সম্পর্ক থাকবে তাকে আমরা বলবো এই কর্মটিকে মুখ্য কর্ম। আর এটা হয়ে যাবে তখন গৌণ কর্ম। এরপরেই আছে, দেখো কত সহজ এবং কত সুন্দর। অর্থাৎ কর্তা সম্পাদিত কর্মটি যদি অপ্রাণীবাচক হয় তাকে মুখ্য কর্ম বলে। এবং এটা তো প্রথমটা টিপসটা শিখলাম। দ্বিতীয় টিপস কি বলছে, কর্তা সম্পাদিত, কর্তা যে সম্পাদন করছে সেই কর্ম, যে কর্মটিকে সম্পাদন করছে সেটি অপ্রাণীবাচক হলেই মুখ্য কর্ম হয়ে যাবে। এক্ষেত্রে ক্রিয়াকে কি দ্বারা প্রশ্ন করলে যে কর্ম পাওয়া যায় তাকে মুখ্য কর্ম ধরা হয়। তাহলে তিনটে আমরা টিপস পেয়ে গেলাম। কি কি, দুটো কর্মের মধ্যে যেটির সঙ্গে কর্তার মুখ্য সম্পর্ক থাকবে সেটা 1 নম্বর। 2 নম্বরে কি, কর্মটি অপ্রাণীবাচক হবে। 3 নম্বর কি দ্বারা প্রশ্ন করলে পাওয়া যাবে। দেখো কত সহজ, উদাহরণ দিলে আর ভুলবে না। রমা ব্যাকরণ পড়বে,
কর্তা, ক্রিয়াপদ, এটা কর্ম। কি করে বুঝলাম? একটু আগেই তোমরা প্রশ্ন করেছে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে, রমা কি পড়বে? ব্যাকরণ। এটা সহজেই কর্মকারক। কিন্তু মুখ্য কর্ম হচ্ছে কিনা কি বা গৌণ কর্ম হচ্ছে কিনা কিভাবে বুঝবো, বা যে কোনো রকম কর্ম হচ্ছে কিনা? দেখো, ব্যাকরণ কি কোনো প্রাণী? না, ব্যাকরণ জড়বস্তু, অর্থাৎ অপ্রাণীবাচক। তাহলে এটাকে আমরা প্রথমটা হচ্ছে কি বা কাকে দিয়ে করলাম, সেটা পেয়ে গেলাম 1 নম্বরে কর্ম, সেটাতেও বুঝতে পারছি। এটা অপ্রাণীবাচক, তার 2 নম্বর, সেটাতেও এটা কর্ম প্রমাণিত হয়ে যাচ্ছে। তাই ব্যাকরণ মুখ্য কর্ম। আর গৌণ কর্ম নয় কেন? এটা 3 নম্বর পয়েন্ট। গৌণ কর্ম হতো যদি প্রাণীবাচক হতো, এখানে প্রাণীবাচক নয় বলে এটা মুখ্য কর্ম। দেখো, যেভাবেই করব সেইভাবেই হয়ে যাচ্ছে। একটা বড় বড় টপিককে 2-4টে লাইনের মধ্যে নিয়ে আসার চেষ্টা করা। এবার গৌণ কর্ম। মুখ্য হচ্ছে প্রধান, আর গৌণ হচ্ছে একটু স্বল্প ঈষৎ। গৌণ কর্ম কোনো বাক্যের দুটি কর্মের মধ্যে যেটির সঙ্গে কর্তার গৌণ সম্পর্ক থাকে। আগেরটা হচ্ছে মুখ্য সম্পর্ক ছিল কর্তার সঙ্গে, সেটা মুখ্য কর্ম হচ্ছিল। এটা কর্তার সঙ্গে একটু দূরবর্তী, অর্থাৎ গৌণ কর্ম থাকছে, মানে অতটা মুখ্য থাকছে না, তাই সেই কর্মটাকেই গৌণ কর্ম হবে। দুটো কর্ম থাকবে, একটা বাক্যে দুটো কর্ম থাকবে, এটা মাথায় রাখতে হবে। আগেরটাও ছিল, দেখবে। ছিল কি? হ্যাঁ ছিল। দেখো, রমা ব্যাকরণ পড়বে, এখানে মুখ্য কর্ম। এটা যদি আরো বড় সেন্টেন্স দিত তাহলে বুঝতে পারতে। তাহলে 1 নম্বরে আমরা জানলাম যে কর্তার সঙ্গে গৌণ সম্পর্ক থাকলে সেটা গৌণ কর্ম। 2 নম্বরে জানবো কর্তা সম্পাদিত যে কর্ম সেটা প্রাণীবাচক হতে হবে। আগেরটা অপ্রাণীবাচক ব্যাকরণ ছিল, অপ্রাণীবাচক প্রাণী নয়। আর এটা বলছে প্রাণীবাচক হলেই সেটা গৌণ কর্ম হবে, তাহলে 2 নম্বর। আবার কি বলছে, এক্ষেত্রে ক্রিয়াকে কাকে দ্বারা প্রশ্ন করলে যে কর্ম পাওয়া যায় সেটা, সরি, এটা গৌণ কর্ম হবে, গৌণ কর্ম ধরা হয়। ঠিক আছে, তাহলে 3টে পেলাম। একটা গৌণ সম্পর্ক থাকবে, 2 নম্বরে হচ্ছে প্রাণীবাচক হতে হবে, 3 নম্বরে কাকে হবে। আগেরটা কি ছিল? এটা কাছে কাকে। যেমন মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, কর্তা। এটা কর্তা কি করে বুঝবো? কারণ এটা ক্রিয়াপদ। শিশুকে চাঁদ দেখাচ্ছে, এখানে দেখো এইগুলো হচ্ছে ভাইটাল। একটু একটু বড় সেন্টেন্স। আগেরটা ছিল রমা ব্যাকরণ পড়বে, এটা হচ্ছে মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, এটা একটু কঠিন। এখানে শিশু, প্রথমে 1 নম্বরে দেখবো কি বা কাকে দিয়ে প্রশ্ন করা হচ্ছে। মানে কি দিয়ে প্রশ্ন করলে মুখ্য কর্ম, কাকে দিয়ে প্রশ্ন করা হলে গৌণ কর্ম। হ্যাঁ, কাকে, শিশুকে চাঁদ দেখাচ্ছে, 1 নম্বর কমপ্লিট। 2 নম্বরে কি দেখবো? প্রাণীবাচক শিশু, তো প্রাণীবাচক, তাই এটা হচ্ছে কে আছে, বা কাকে আছে, তাহলে এটা 2 নম্বরও পেয়ে গেলাম। আবার কি আছে? মা হচ্ছে কর্তা। 3 নম্বরে যে কি দেখবো, কাকে দিয়ে প্রশ্ন করালে সেটা হচ্ছে শিশুকে, এটাও পেয়ে যাচ্ছি। আর কর্তার সঙ্গে গৌণ কর্ম কি করে আছে সেটা বুঝবো। দেখো, যদি বলতো যে মা চাঁদ দেখছে বা শিশু চাঁদ দেখছে, শিশু চাঁদ দেখছে, শিশু কর্তা, চাঁদ কর্ম, দেখছে হচ্ছে। এখানে বলছে মা নিজে দেখছে না, মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, দেখাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ মানে মা শিশুকে দেখাচ্ছে এরকম হতে পারতো, কিন্তু চাঁদটি দেওয়া আছে, তাই মা হচ্ছে কর্তা, শিশু কে হচ্ছে কর্ম। আর দেখাচ্ছে নয়, কি দেখাচ্ছে, আবার চাঁদ দেখাচ্ছে আছে, তাই মানে এখানে দুটো থাকলেও গৌণ হচ্ছে। ঠিক আছে, এই কারণে গৌণ। কর্তার সঙ্গে এই শিশুটা অতটা মানে ভার খাচ্ছে না। দেখো, যদি মা চাঁদ দেখছে সেক্ষেত্রে ঠিক ছিল, চাঁদটা তখন হয়ে যেত মুখ্য কর্ম, কিন্তু এখানে হয়ে যেত শিশু কে দেখাচ্ছে এবং নিজে দেখছে না, তাই এটা গৌণ কর্ম। এটা একটু অনেকের গোলমাল হয়, তাই একটু বেশি করে বলে দিলাম। এর বলছে উদ্দেশ্য কর্ম। এর পরের গুলো খুব সহজেই পারবে। উদ্দেশ্য কর্ম আর বিধেয় কর্ম। উদ্দেশ্য, বিধেয়। কখনো কখনো সকর্ম ক্রিয়ার দুটো কর্ম থাকে, একটা সেন্টেন্সের সকর্ম ক্রিয়ার দুটো কর্ম থাকে। এই দুটি কর্মের মধ্যে একটা উদ্দেশ্য করে একটা কর্ম ব্যবহৃত হয়, আর একটা বিধেয়, যাকে উদ্দেশ্য করে কর্মটি ব্যবহৃত হয় সেটা উদ্দেশ্য কর্ম। উদাহরণ দেখে নাও, তাহলেই বুঝতে পারবে। তুমি গুরুজনকে ভক্তি করবে, তুমিটা কর্তা, করবেটা ক্রিয়াপদ। এবার গুরুজনকে ভক্তি করবে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করালে বুঝতেই পারছি যেটা সেটা গুরুজন, কিন্তু এই অনুযায়ী সেটা উদ্দেশ্য কর্ম হচ্ছে কি করে বুঝবো? গুরুজনকে উদ্দেশ্য করে ভক্তি কর্মটি বসেছে। তুমি ভক্তি করবে, কাকে ভক্তি করবে? গুরুজনকে, গুরুজনের প্রতি, গুরুজনকে উদ্দেশ্য করা হচ্ছে, তাই এটা এখানে উদ্দেশ্য কর্ম। গুরুজন পদটি হলো উদ্দেশ্য কর্ম, এইভাবে আন্ডারলাইন করা থাকবে, প্রশ্নে তোমাদেরকে বুঝে নিতে হবে। এবার বলছে বিদেহ কর্ম। তো বিদেহ কর্ম, উদ্দেশ্য আর বিদেহ, এটাও তাই। দ্বিকর্মক বাক্যে দুটো কর্ম থাকবে এমন বাক্যে উদ্দেশ্য কর্মকে আশ্রয় করে, এটা যদি উদ্দেশ্য হয় এটা তাহলে বিদেহ হবে, কারণ একে আশ্রয় করে বিদেহ কর্মটি বসছে, তাই তাকে বিদেহ কর্ম বলবো। এক্ষেত্রে বিদেহ কর্মে শূন্য বিভক্তি যুক্ত হয়, এটা মনে রাখবে। শূন্য বিভক্তি দেখি বুঝতে পারবে তোমরা। দেখো উদাহরণ, তুমি তো তিলকে তাল বানানোর ওস্তাদ। তুমি, এটা কি?
তুমিটা এখানে হচ্ছে কর্তা, ঠিক আছে। এবার বলছে বানানোটা একটা হচ্ছে ক্রিয়াপদ যদি বলি। তো দেখো এখানে কি বলতে চাইছে, বিদেহ কর্মের শূন্য বিভক্তি হয়, দেখে বুঝতে পারবে দুটো কর্ম আছে, ঠিক আছে। তো দুটো কর্মের মধ্যে উদ্দেশ্য কর্মকে আশ্রয় করে যেটা করছে, তিল কে হতো তোমরা চট করে ধরে নেবে কে আছে বা কাকে আছে, তাহলে তিল কে হবে না, সেটা আলাদা কর্ম হয়ে যাবে, সেটা উদ্দেশ্য হয়ে যাবে। কিন্তু উদ্দেশ্যকে আশ্রয় করে কি আছে দেখো, তুমি তো তিলকে তাল বানানোর ওস্তাদ, তিলকে কি বানাচ্ছে, তাল বানাচ্ছে, অর্থাৎ তিলকে আশ্রয় করে সে তাল বানাচ্ছে, তিলকে উদ্দেশ্য করছে, সরি হ্যাঁ তিলকে উদ্দেশ্য করে তারপরে তাল শব্দটি ব্যবহৃত, তাই তালটা এখানে হবে বিদেহ কর্ম, আর ও তিলটা হচ্ছে উদ্দেশ্য কর্ম, যেটা আমরা আগে এখানে শিখলাম। এরপর আশা করি বোঝা গেছে। এরপর সমধাতুজ কর্ম। সমধাতুজ কর্মটা কি, সমধাতুজ কর্তাতু মানে কর্তৃকারকও পেয়েছিলাম, যে ক্রিয়াটি ধাতু থেকে নিষ্পন্ন হচ্ছে তার কর্মটিও সেই ধাতু থেকে নিষ্পন্ন হবে। কর্তৃকারককে পেয়েছিলাম খেলোয়াড় খেলছে, খেল ধাতু থেকে এটাও খেলোয়াড়, আর খেলছে খেলা সেটাও খেল ধাতু থেকে। আর এখানেও ঠিক তেমন সমধাতুজ কর্ম বলে, যেমন শ্যাম দারুণ গান গাইছে, গান, শ্যাম এটা তো কর্তা, গাইছে ক্রিয়াপদ, ক্রিয়াপদটাও যে পদ দ্বারা গাইছে গা, আর গানটা হচ্ছে গা থেকে মানে গীত, ঠিক আছে। গই ধাতু, সংস্কৃতে বাংলায় যেমনই হোক না কেন, খেলছে হলে যেমন খেল ধাতু, গা হচ্ছে গাওয়া। দেখো গান আর গাওয়া গাইছে দুটোই কিন্তু সমধাতুজ কর্ম, ঠিক আছে। গান আর গাইছে এটা একই ধাতু থেকে উৎপন্ন হয়েছে, এরকম খেলোয়াড় খেলছে খেল ধাতু থেকে, ঠিক তেমন এটা কর্ম হবে, আর ওটা ছিল কর্তৃকারক। এবার বলছে কর্তৃকর্মের বাচ্চের বা কর্মকর্তৃবাচ্যের যে কর্ম, কর্মকর্তৃবাচ্যের কর্ম এটা কেমন, যে কর্মকর্তৃবাচ্যে কর্তাটা অনুপস্থিত থাকবে, একটা সেন্টেন্সের কর্মকর্তৃবাচ্য যুক্ত সেন্টেন্সে এই কর্তাটা অনুপস্থিত থাকবে, থাকবে না, এমনকি কর্মই কর্তার মতো আচরণ করবে, যে কর্মটা থাকবে ক্রিয়াপদের সঙ্গে সেই কর্মটাই এমন ভাব দেখাবে যেন সেই কর্ম, ঠিক আছে। এটাই হচ্ছে কর্তৃকর্মবাচ্যের কর্ম। যেমন দেখো শাঁখ বাজে, বাঁশি বাজে, হ্যাঁ বক্স বাজে, যাই বলি না কেন, মাইক বাজে, শাঁখ বাজে, কে বাজায় সেটা কিন্তু বলেনি, কৃষ্ণ বাঁশি বাজায় এরকম বলেনি, শাঁখ বাজে, শাঁখ কি নিজে নিজে বাজে, বাঁশি কি নিজে নিজে বাজে, বাজে না, কেউ না কেউ বাজায়, তাই কর্তাটা এখানে উল্লেখ নেই। রাম বাঁশি মানে শাঁখ বাজায়, শ্যাম বাঁশি বাজায়, এরকম এই রাম শ্যাম এগুলো কিন্তু উহ্য আছে, অর্থাৎ অনুপস্থিত আছে, তাই এটা বুঝে নিতে হবে। একদম যেন মনে হচ্ছে শাঁখ নিজেই বাজাচ্ছে, নিজে নিজে বাজছে, বাঁশি নিজে নিজে বাজছে, এরকম একটা ব্যাপার। তাই এইটাই হয়ে যাবে এখানে কর্তৃকর্মবাচ্যের কর্ম। শাঁখ ও বাঁশি নিজে থেকেই বাজতে পারে না, কেউ বাজালে তবেই তো তারা বাজে, তাই এটা কর্তৃকর্মবাচ্যের কর্ম। এখানে কি অনুপস্থিত থাকবে বলেছে, কর্মই কর্তার মতো ব্যবহার করবে কিন্তু কর্তাটা অনুপস্থিত থাকছে, কে বাজাচ্ছে সেটা বোঝা যাচ্ছে না। এবার এরকমই একটা দেখো উহ্য কর্ম, উহ্য মানে কি, যেটা থাকবে না, উহ্য আছে, তো সকর্ম ক্রিয়ার কর্ম যদি উহ্য থাকে তাকে উহ্য কর্ম বলে। আগেরটা কর্তা উহ্য ছিল অনুপস্থিত, এটা বলছে কর্তা কর্ম ক্রিয়াপদ, এইভাবে যদি ভেবে নিই এই কর্মটাই উহ্য থাকবে, সকর্ম ক্রিয়ার কর্ম কিন্তু দ্বিকর্মক সকর্মক অকর্মক এগুলো আমরা আগে ডিটেলস ক্লাস করেছি, প্লেলিস্টের লিঙ্ক আছে দেখে নেবে। যে উদাহরণ দেখে নাও, রমা সুন্দর গাইছে, রমা সুন্দর গাইছে, এটা কর্তা, এটা ক্রিয়াপদ, কর্মটা উহ্য, কি গাইছে, গাওয়া হলে কি হয়, সঙ্গীত বা গান হয়, গান শব্দটা এখানে নেই, ঠিক আছে, গানটা উহ্য আছে, তাহলে কি হবে যদি এরকম সেন্টেন্স দিয়ে দেয়, তাহলে বলতে হবে এটা কোন সেন্টেন্স মানে কোন কর্মের সেন্টেন্স, তখন বলতে হবে এটা উহ্য কর্মের, কর্মকারকের উহ্য কর্মের বাক্য এটা। গান এখানে কর্মটি উহ্য আছে, যদি প্রশ্ন বলতো কোন কর্মটি উহ্য আছে, গান কর্মটি যে গাওয়া হচ্ছে সেটা উহ্য আছে, ঠিক আছে। এরপর দেখো খুব শেষ দিকে চলে এসেছি, কর্মের বিপসা গুরুত্বপূর্ণ একটা, এটা একটু ভাইটাল, কর্মের বিপসা কোনো বাক্যে একই কর্ম পরপর দুইবার ব্যবহৃত হলে, সেন্টেন্সগুলি বুঝতে পারবে, কোনো বাক্যে একই শব্দ, এখানে একটা শব্দ এখানে একটা, যেমন যেমন, এমন এমন, এরকম কেমন কেমন, এরকম যদি কোনো একটা শব্দ ব্যবহার করি সেটা জোড়া পেয়ার দুটো থাকবে একই জিনিস, যেমন কেমন কেমন, এই যে উদাহরণ দেখো কেমন কেমন বলা হলো, যে ক্লাসে আজকে কেমন কেমন বলা হলো কথাগুলো, বা প্রশ্ন কেমন কেমন দিল এসেছিল, কেমন কেমন সঙ্গীত পরিবেশন হলো আজকে সাংস্কৃতিক অনুষ্ঠানে, ঠিক সেরকম পরপর যদি দুইবার ব্যবহৃত হয় সেটাই হচ্ছে কর্মের বিপসা, হচ্ছে দুবার ব্যবহৃত হচ্ছে, যেমন কেমন কেমন বলা হলো, এখানে এই কেমন কেমন পদটা এটা কর্মকারকের কর্মের বিপসা, এটা এইভাবে প্রশ্ন এলে তোমাদেরকে উত্তর দিতে হবে, কেমন কেমন যেহেতু পাশাপাশি দুইবার বসেছে তাই এটি হলো কর্মের বিপসা, এগুলো জানতে হবে পরীক্ষার জন্য। এরপর আমরা চলে এসেছি বাক্যাংশের কর্ম, এটাও কর্তৃকারকে ছিল, কত সহজ দেখো, একটা বাক্যের একটা অংশ,
সেটাই যখন বোঝাচ্ছে সেটাকেই বলা হয় বাক্যাংশ কর্ম। যেমন সমাপিকা ক্রিয়াহীন পদ সমষ্টি বা বাক্যাংশ অখণ্ডভাবে কর্মরূপে ব্যবহৃত হলে তাকে বাক্যাংশ বলে। যেমন উদাহরণে সোজাসুজি চলে যাও, তোমার সারাদিন খেলে বেড়ানো এটা আমি বরদাস্ত করব না। অর্থাৎ এই পর্যন্ত যেন বিরাম হয়ে যাচ্ছে, তোমার সারাদিন খেলে বেড়ানো আমি বরদাস্ত করব না। অর্থাৎ এই এতটা বাক্যের এই অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ, এই বাক্যের এই গোটা অংশটাকেই কর্ম হিসাবে এখানে বাক্যাংশ কর্ম হিসেবে বোঝাচ্ছে। গোটাটাকেই এখানে কর্ম হিসাবে ধরতে হবে। কারণ কি, এখানে সমাপিকা ক্রিয়া নেই। সমাপিকা ক্রিয়াহীন যে পদ সমষ্টি, এই যে পদগুলোর সমষ্টি বা বাক্যাংশ অখণ্ড ভাব প্রকাশে কর্মরূপে ব্যবহৃত হলে তাকে বাক্যাংশ বলে। দেখো তোমাদের বলছে তোমার সারাদিন খেলে বেড়ানো, এটা একটা ভালো একটা অংশ, এখানে সকর্ম ক্রিয়া নেই। খেলে নিয়ে কোথাও যাওয়া এরকম কিছু নেই। তোমার সারাদিন খেলে বেড়ানো এটা আমি বরদাস্ত করবো না, যে যেন মনে হচ্ছে দুটোই বাক্যের দুটো বিরাম হয়ে যাচ্ছে এরকম। তো এই অংশটাকে আমরা বলবো কর্ম। এটা কিসের? এটা বাক্যাংশের কর্ম। বাক্যের অনেকটা অংশ আছে, তাই এটা বাক্যাংশের কর্ম। আর এই কর্মগুলির মধ্যে সমাপিকা ক্রিয়া থাকে না, নেই। এরা একটি পদের কাজ করছে। এই তোমার সারাদিন খেলে বেড়ানো এটা যেন মনে হচ্ছে একটি পদ কর্মের মতো। ঠিক আছে, এটাই বোঝাতে চাইছে এখানে। রেখাঙ্কিত পদ সমষ্টি হলো বাক্যাংশ কর্ম। এরপর কি বলছে? অসমাপিকা ক্রিয়ারূপী কর্ম। এটা দেখে নাও, পরেরটা দেখলেই আশা করি কমপ্লিট হয়ে যাবে। অসমাপিকা ক্রিয়ারূপী কর্ম এটা কেমন? এখানে ইতে প্রত্যয়, সবকিছুতে সহজেই বলে দিই তে থাকবে, দেখবে বেশিরভাগ ক্ষেত্রে তে থাকে। এটি এটি একটি ইতে প্রত্যয়ান্ত অসমাপিকা ক্রিয়া। আগেরটা সমাপিকা ক্রিয়া বলছিল, এটা বলছে ইতে প্রত্যয়ান্ত অসমাপিকা ক্রিয়া বা তুমর্থ অসমাপিকা ক্রিয়া। যখন বাক্যের কর্মের ভূমিকা পালন করে তখন তাকে অসমাপিকা ক্রিয়ারূপী কর্ম বলে। নামে দেখেই বুঝতে পারছো যে ক্রিয়াটা অসমাপিকা ক্রিয়ারূপ ভূমিকা নেবে সেটাই অসমাপিকা ক্রিয়া। কিন্তু বুঝবো কি, যে ইতে প্রত্যন্ত, বাক্যের শেষে ইতে শব্দের শেষে, যেমন আমি পড়তে ভালোবাসি, এটা কর্তা, এটা ক্রিয়াপদ। পড়তে কে বা কাকে দিয়ে প্রশ্ন করলে হয় শুনেছি, কর্মকারক। তাহলে এটা কি করে হচ্ছে? এই যে বলে দিলাম, ইতে প্রত্যয় যুক্ত হয়েছে, বাক্যের শেষে শব্দের শেষে তে থাকবে বেশিরভাগ ক্ষেত্রে। আমি পড়তে ভালোবাসি, অর্থাৎ পড়তে হচ্ছে এখানে ইতে প্রত্যয়। ঠিক আছে, তাহলে এখানে কি ইতে প্রত্যয়ান্ত পদ, তাহলে অসমাপিকা ক্রিয়ারূপী কর্ম। তারা একবার দেখতে চায়, তারা এটা হচ্ছে কর্তৃ বা কর্তা, এটা চাই হচ্ছে এখানে তোমাকে ক্রিয়াপদ। তারা কি চায়? দেখতে চায়। ইতে এটা হচ্ছে তোমার অসমাপিকা ক্রিয়ারূপী কর্ম। লাস্টে কি আছে? একদম লাস্টে আরো ওরকম অনেক আছে। ঠিক আছে, উপবাক্যীয় কর্ম, এই যে বাক্যাংশ, এই বাক্যাংশের জায়গায় উপবাক্যীয় কর্মও আছে, ঠিক ওটা ওই রকম। এবার অক্ষুণ্ণ কর্মটা দেখে নি লাস্টে। অক্ষুণ্ণ কর্ম কি বলছে? বাচ্যরূপ পরিবর্তন করা হলেও যদি কর্মের কোনো পরিবর্তন না হয় তখন তাকে অক্ষুণ্ণ। অক্ষুণ্ণ মানে কি? সে ক্ষুণ্ণ হচ্ছে না, যেমনকার তেমনই থেকে যাচ্ছে, নামের মধ্যেই পেয়ে যাবে। তো বাচ্যরূপ পরিবর্তন করা হলেও কর্মের কোনো পরিবর্তন হচ্ছে না, তাকে অক্ষুণ্ণই কর্ম বলবো। যেমন কর্তৃবাচ্যে একটা লেখা দেখো, যে দেবর্ষি লেখাটা পড়লো, এটা কর্তৃবাচ্য কিন্তু কর্তা ক্রিয়া ক্রিয়াপদ কর্ম। ঠিক আছে, কর্তৃবাচ্য, যে কর্তা এগুলোকে দিয়ে হলে কর্তৃকারক হয়, কর্তৃবাচ্য এটা। কর্তাও আছে, কর্মও আছে, আবার ক্রিয়াপদও আছে। তো এবার কর্ম, এটা কর্তৃবাচ্যটাকে কর্মবাচ্যে যদি আমরা আনি, দেবর্ষির লেখাটা পড়া হলো, অর্থাৎ রাম ভাত খেলো, তখন কর্মবাচ্যে কি লিখবো? রামের দ্বারা ভাত খাওয়া হলো, রামের ভাতটি খাওয়া হলো, খাবারটি খাওয়া হলো। আশা করি বোঝাতে পারছি, এটা কর্মবাচ্য। কর্তৃবাচ্য হলে এরকম, দেবর্ষি লেখাটা পড়লো, এই লেখাটা তো কর্ম। এবার কর্মবাচ্যে সেটাকে নিয়ে আসবে কি করে? দেবর্ষির লেখাটা পড়া হলো, যখনই এরকম হয়ে যাবে তখন সেটা হয়ে যাবে এই কর্তৃবাচ্যের লেখাটা কর্মবাচ্যেও দেখো অক্ষুণ্ণ আছে, এটা কর্তৃকারকেও আছে, সরি কর্তৃবাচ্যতেও আছে লেখাটা। এটা কর্তৃবাচ্যতেও কর্ম হয়েছে, আবার কিন্তু কর্মবাচ্যতে এসে লেখাটা কোনো পরিবর্তন হয়নি, বাক্যটার পরিবর্তন হয়েছে। দেবর্ষি লেখাটা পড়লো আর দেবর্ষির লেখাটা পড়া হলো, বিষয়টা একই, কিন্তু কর্মটা ওখানে এক, এখানেও এক, তাহলে সে অক্ষুণ্ণ রয়েছে। এটা হচ্ছে কর্মকারকের অক্ষুণ্ণ কর্ম। আশা করি আজকে তোমরা ক্লাস বুঝতে পেরেছো। ঠিক আছে, ভালো লাগলে কমেন্ট করবে। তোমাদের হোম টাস্ক দিচ্ছে একটা স্ক্রিনে, তোমাদের হোম টাস্ক হলো একটা, কমেন্টে তোমরা জানাবে তুমি শিক্ষককে মান্য করবে, তুমি শিক্ষককে মান্য করবে, এই সেন্টেন্সে শিক্ষককে, এই আন্ডারলাইন করা পদটি কোন জাতীয় কর্ম হয়েছে, এটা তোমরা কমেন্টে জানাবে। খুব ভালো কোশ্চেন কিন্তু এটা। ঠিক আছে, দেখবো কেমন তোমরা ক্লাসটি সম্পূর্ণভাবে করতে পেরেছো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও, সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে অল নোটিফিকেশন করার জন্য বেলটা অন করে দাও, দিয়ে অল করে দাও, তাহলে সবার আগে সব আপডেট নিজের ফোনে পেয়ে যাবে। এছাড়াও টেলিগ্রাম চ্যানেল অলটেড পিটি উপরে স্ক্রিনে হাইলাইট হচ্ছে, সেখানে তোমরা জয়েন হলে গেলে সমস্ত লাইভ ক্লাসের আপডেট এবং পিডিএফ তোমরা সেখানে পেয়ে যাবে। ভালো লাগলে অবশ্যই মতামত জানাতে ভুলো না।
আর শেয়ার করে দেওয়া বিভিন্ন সোশ্যাল মিডিয়া টেড গ্রুপে, তাহলে অন্যান্যরাও ফ্রি অফ কস্ট এই সুবিধাটা পেতে পারে। থ্যাংক ইউ ফর ইয়োর টাইম।